This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মুখ আর মুখোশ একসময় বাজপেয়ী আর আদবানি জুটি সম্পর্কে বলতো বামেরা। মমতা বন্দ্যোপাধ্যায় বাজপেয়ী মন্ত্রিসভারই সদস্য ছিলেন, তো মনে রেখে দিয়েছিলেন, আজ প্রয়োগ করে দিলেন। কবি জীবনানন্দ লিখে গেছেন না, যে তাকে নাকি ক্ষণিকের শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। তৃণমূলকে কি ক্ষণিকের স্বস্তি দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? যে মানুষটা এজলাসে বসে মুখ্যমন্ত্রীকে এক রাস দুশ্চিন্তার বিরক্তি ছাড়া কিচ্ছু দেননি। তিনি বিজেপির পার্টি অফিসে বসা মাত্র সভামঞ্চে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে মুচকি হাসি, বায়া উঠ পাহাড় কি নিচে, অনেকটা সেরকম ভাব আর কি। ডোডইনা ক্রসিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি, এটা ওই জায়গাটা তার অত্যন্ত পরিচিত জায়গা, ওখানে রাজনীতি তিনি করেছেন আর কি। আর রাজনীতি তার তো এমনিতে চেনা ময়দান, তার চেনা ময়দানে নেমেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনের আগে চ্যালেঞ্জ ছুড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছেন। তারপর লোকসভা ভোটের জন্য চ্যালেঞ্জ ছুড়ে রেখেছেন। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন, যেখানে দাঁড়াবেন সেখানে স্টুডেন্টদের নিয়ে যাবেন, তারাই লড়াই করবেন। যাদের চাকরি আপনি খেয়েছেন তারা আপনাকে হারাবে। খেয়াল করে দেখুন, যাদের চাকরি আপনি খেয়েছেন, অথবা ঘুরিয়ে যার সঙ্গে যোগ করে দিন ওই যেটা আদালতে গিয়ে আজকে তারা অ্যাপিল করেছে, সেটা হচ্ছে যে এই যাবতীয় যা যা রায় উনি দিয়েছিলেন সেগুলো উদ্দেশ্য প্রণোদিত। সেই রায়গুলো যদি বাতিল করে দিতে হয়, মানে সেগুলোকে ধরে তর্কের খাতিরে ধরে নেওয়া হলো যে সেগুলো সব বাতিল হয়ে গেল, তাহলে কাদের লাভ? যারা ওই সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন। এটাই তো দাঁড়ালো। কিছু কিছু জিনিস তো জনসমক্ষে এসছে, কে উদ্দেশ্য প্রণোদিতভাবে কী করেছেন সেগুলো তো বিচার্য, আদালত ঠিক করবে বাকি সব কিছু। কিন্তু যে জিনিসগুলো বা কেউ যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু যোগ্য লোকের চাকরি খেয়েছেন, সেটা তো সব পক্ষ কোনো না কোনো সময় স্বীকার করে নিয়েছেন। তাহলে তাদের কি হবে? বা যদি শেষ পর্যন্ত দেখা যায় যারা ওই রকম অন্যায়ভাবে চাকরি পেয়েছেন, তাদের চাকরিগুলোর মান্যতা দেওয়ার চেষ্টা হলো বা মান্যতা পেয়ে গেল কোনোভাবে, ধরা যাক তর্কের খাতিরে, তাহলে বিচারের বাণী কোন জায়গায় গিয়ে কাঁদবে? এইটা খুব মজার জায়গা, জানেন তো। রাজনীতি না, রাজনীতিতে একবার মানে ভগবান ভূত হয়ে যান, এটা আমরা বুঝতে পারছি। গত কয়েকদিন ধরে কিন্তু এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই চেনা মেজাজে দেখা যাচ্ছিল না, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিজেপি অফিসে দেখেই তৃণমূল নেত্রী কিন্তু সেই পরিচিত ভঙ্গিমাটা ফিরে এসছে। যে অঙ্কটা মিলছিল না, তা মিলিয়ে দেওয়ার ফর্মুলার নাম এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়গুলো খারিজের আবেদন ঘাসফুল পার্টি কিন্তু অনেক হিসেব কষে করেছে। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা এখনও বেরোতে বাকি, জোর জল্পনা। হয়তো পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে তিনি প্রার্থী হবেন, কারণ পূর্ব মেদিনীপুরেই এই নিয়োগ দুর্নীতিতে প্রতারিতের সংখ্যা সবচেয়ে বেশি। একজন প্রতারিত মানে তিনি আর তার পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছোট ছোট ব্লক ভোট আর হাজার হাজার ব্লক যোগ করলে বিরাট একটা ভোট ব্যাংক হিসেব। আরও একটা খেয়াল করে দেখুন, যে এই গোটা ব্যাপারটায় সাম্প্রতিককালে অনেক কেলেঙ্কারি তো বাংলা দেখেছে, সেই সারদা নারদার থেকে। এবার সেই বিষয়গুলো সাধারণ মানুষ, সারদায় মানুষ প্রচুর টাকা খুইয়েছিলেন, কিন্তু মানুষের কোথাও গিয়ে মনে হয়েছিল যে এগুলো তাদের ওই লোভে পাপে মৃত্যু হয়েছে। এবং সত্যি কথা বলতে কি, কোথাও গিয়ে বিভিন্ন রকম রাজনৈতিক টানাপোড়েনের মাঝখানে এইভাবে মানুষজন যে এই রাজনীতির যোগাযোগেই কোথাও গিয়ে সর্বশান্ত হয়েছে, সেই প্রচারটা পায়নি, মানুষজন রিয়েলাইজ করতে পারেনি। কিন্তু যেদিন থেকে এই চাকরি কেলেঙ্কারিটা ফাঁস হয়েছে, যেদিন থেকে ওই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে এই টাকার পাহাড় দেখা গেছে, মানুষ কিন্তু রিয়েলাইজ করেছে তাদের বাড়ির কারোর চাকরি গেছে, সেই চাকরি বিক্রির টাকা ওইখানে পাহাড় হয়েছে। এইটা মানুষকে কিন্তু অসহিষ্ণু করে দিয়েছে, মানুষকে বিশ্বাস করতে শিখিয়ে দিয়েছে যে কোথাও গিয়ে বিরাট বড় একটা দুর্নীতি হয়েছে। সে দুর্নীতির দায় সরকার বা শাসক দল এড়াতে পারে না।
প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে। কিন্তু বিজেপি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিল কেন? 2021-এর বিধানসভা ভোটে এই ধরনের যোগদান মেলা কিন্তু ব্যাকফায়ার করেছিল, মনে আছে আপনাদের? কত লোক এসেছিলেন, প্রায় মেলার মতোই আর কি। তারপর তো দেখা গেছিল যে ওই 77, তারপর সেটা কমতে কমতে বেশ 70-এর কাছাকাছি। এরপরই কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দল বদলু কমিটি তৈরি করে বিজেপি, যার চূড়ান্ত দায়িত্বে রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কেউ যোগদানে আগ্রহ প্রকাশ করলে প্রথমে তিনি যে জেলার নেতা সেখানকার বিজেপি কর্মীদের ফিডব্যাক নেওয়া হয়, তারপর সব ধাপে ধাপে গোটা বিষয়গুলো করা হয়। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তো নেতা ছিলেন না, ফিডব্যাকের প্রশ্ন উঠছে না। কিন্তু বিজেপি গোপন সংস্থাকে দিয়ে সম্ভাব্য যোগদানকারীর গ্রহণযোগ্যতা স্ক্রুটিনি করে। তাপস রায়কেও নাকি এই সমীক্ষায় পাশ করেই যোগ দিতে হয়েছে, এগুলো শোনা যায় আর কি বিজেপির অভ্যন্তরে কানটান পাতলে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে কি এই স্ক্রুটিনি হয়নি, নাকি অফারটা বিজেপির তরফ থেকে যদি এসে থাকে তাহলে তো নিশ্চয়ই হয়নি? বিজেপি বিচারপতিকে কাছে টানলো কেন? কারণ বঙ্গ বিজেপির একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রয়োজন, শিক্ষিত মধ্যবিত্ত, পিছুটানহীন, রুচিশীল, আইন জানা, আবার তেজি ভাবমূর্তি রয়েছে। এবং সবথেকে বড় কথা, সাম্প্রতিককালে যিনি তার ওই রায়ের মাঝখানে পর্যবেক্ষণের মাধ্যমে, এবং খেয়াল করে দেখুন তাতে শালীনতার সীমা অতিক্রম না করে তীব্র সব শব্দ প্রয়োগে চারপাশে একটা বিরাট হইচই ফেলে দিয়েছিলেন, একটা বিরাট বড় পর্দা টেনে সরিয়ে দিয়েছিলেন। সাম্প্রতিককালে এত বড় একটা ভাবনা চিন্তা জনমানুষকে প্রভাবিত করার মতো সেটা কিন্তু দেখা যায়নি। যিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই মুহূর্তে কোথাও গিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টাও করবেন, তাকে কিন্তু আগে ওই একসঙ্গে ওই যাবতীয় যা অভিযোগ, পর্যবেক্ষণ এবং পরবর্তী ক্ষেত্রে যা হয়েছে, মানে সিবিআই, ইডি এবং বিভিন্ন লোকের বাড়িতে যা পাওয়া গেছে, এই সমস্ত বিষয়গুলোকে আগে পরিষ্কার করতে হবে, তারপর তার বক্তব্যগুলোকে আক্রমণ করতে হবে। অথচ মাঝখান থেকে তিনি যে থেমে থাকবেন এরকম ব্যাপার তো নয়। ওই হয়তো মসনদ থেকে নেমে এসছেন, এজলাস থেকে বেরিয়ে এসছেন, কিন্তু তারপরেও তার পর্যবেক্ষণের জায়গাগুলো তো ওই আইনের ব্যারাটোপের মধ্যে থেকে, মানে লোকে বলে না পলিটিক্স এলে পলিটিক্যালি কারেক্ট থাকতে হয়, উনি তো পলিটিক্যালি শুধু না লিগালি কারেক্ট থেকে সব বক্তব্যগুলো রাখছেন, যার জন্য নাম করছেন না। কোথাও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামই করেননি। আমি যখন জিজ্ঞেস করলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এমন ভাব করলেন কে, কোত্থেকে, যেন শোনেনি নাম। অথচ তিনি আবার কোথাও গিয়ে কাউকে তালপাতার সেপাই বলে যথারীতি কটাক্ষ করতে পারেন, লোকে বুঝে যান কার কথা তিনি বলছেন। যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ছড়ার নিয়েও ব্যঙ্গ করতে পারেন, অথচ নাম করবেন না। যখন নাম করবেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অত্যন্ত সরল এবং আন্দোলনকারী হিসেবে দেখবেন আর কি, লড়াকু হিসেবে দেখবেন। মানে এইদিকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নাম করে, আর ওদিকে নাম না করে যা করার করছেন। এই গোটা বিষয়টা না, এটার মধ্যে কিন্তু একটা সিজনড পলিটিশিয়ানের একটা ছাপ রয়েছে। বাংলার রাজনীতি এক যুগ সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। উনি ন্যায়ের জন্য, অন্যায়ের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছেন, ওনার জাস্টিস পদটা হয়তো এই মুহূর্তে নেই, কিন্তু জনগণের হৃদয়ে উনি জাস্টিস গাঙ্গুলি রূপেই পরিচিত থাকবেন বলে আমার মনে হয়। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি তাকে সর্বতোভাবে, অর্থাৎ ইলেকটোরাল পলিটিক্স এবং তার সাথে সাথে অন্যান্য জায়গাতে ওনার ব্যবহার করবে।